নমস্কার দর্শক বন্ধুরা, দীক্ষা হেলথ টিপসে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব বয়স্ক মানুষদের হাঁটু ব্যথার সমস্যা নিয়ে। এই হাঁটু ব্যথার থেকে বাঁচার উপায় কি একমাত্রই নি রিপ্লেসমেন্ট, নাকি মেডিসিনের মাধ্যম দিয়েও নিরাময় করা সম্ভব? আসুন তারই বিষয়ে জেনে নিই প্রফেসর ডক্টর আনন্দ কিশোর পালের কাছ থেকে। উনি এসএসকেএম হসপিটালের প্রাক্তন প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ অর্থোপেডিক্স। নমস্কার, আমি প্রফেসর আনন্দ কিশোর পাল, ফর্মার প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ অর্থোপেডিক্স, আইপিজিএম এর এসএসকেএম হসপিটাল। আজ আবার আপনার সঙ্গে এলাম একটি বিশেষ সমস্যা নিয়ে, বিশেষ করে প্রবীণদের। আপনারা অনেকেই আমাদের এখন দেখা যাচ্ছে যে আমাদের লাইফ অফ এক্সপেক্টেন্সি অনেক বেড়ে গেছে। আগে যা ছিল তার তুলনায় এখন দেখা যাচ্ছে মানুষের আয়ু অনেক বেড়ে গেছে এবং অনেকে ভাবছেন যে হয়তো আর ৫-৬ মাস পরে রিটায়ারমেন্ট আছে এবং রিটায়ারমেন্টের পরে কি করা যাবে, এবং তারপরে অনেকে ভাবছেন যে রিটায়ারমেন্টের পর অনেকে বেড়াতে যাবেন, যাদের অপূর্ণ অনেক স্বাদ সেগুলো পূর্ণ করবেন। কিন্তু কেউ কেউ হয়তো রিটায়ারমেন্ট করেওছেন, কিন্তু এবার বাইরে বেরোবার সময় দেখছেন যে খুব সমস্যা। কোথায় কোথায় কীরকম সমস্যা? শরীরের বিভিন্ন রকম সমস্যা এসে জানান দিচ্ছে তাদের কিন্তু কোনো সময় আগে দেওয়া হয়নি। যেমন তার জন্য ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা এবং বিশেষ করে এখন যেটা খুব কমন দেখা যাচ্ছে হাঁটুতে ব্যথা। এবং আপনি রিটায়ার করেছেন, তারপরে বাইরে যাওয়ার সময় দেখছেন যে আবার অতটা যাব, ওখানে আবার যদি হাঁটুতে ব্যথা হয়, এবং আপনি ডাক্তারদের কাছে গেছেন বা কারুর কাছে শুনছেন যে হাঁটুতে ব্যথা হলেই নাকি জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হয়, অর্থাৎ নি রিপ্লেসমেন্ট করতে হয়। এটা তো খুবই ভয়ের ব্যাপার। হাঁটুতে ব্যথা হচ্ছে, নি রিপ্লেসমেন্ট। আমাদের যে আগের পূর্বসূরীরা যারা ছিলেন, বাবা মা কাকা, তাদের তো এই সমস্যা হয়নি, অথচ আমাদের হচ্ছে কেন? তাহলে এটা এই কারণে এই সমস্যা নিয়ে আজকে এলাম যে আমাদের বয়স্ক মানুষদের এই হাঁটুতে ব্যথার কেন সমস্যা হচ্ছে এবং সেটা থেকে নিরাময়ের প্রতিকার কি আছে, এবং এটা হলেই কি সকলেরই কি হাঁটু প্রতিস্থাপনের অর্থাৎ নি রিপ্লেসমেন্টের প্রয়োজন? তো এই নিয়ে আমাদের আজকের আলোচনা। তা প্রথম কথা বলি যে হাঁটুতে ব্যথা অর্থাৎ এটা সমস্যাটা কেন হয়, তাহলে আমরা একটা হাঁটুর একটা মডেল দেখে নিই। এটা দেখুন, এই যে একটা হাঁটুর মডেল, এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের এই হাঁটুর মডেল। এটা দেখা যাচ্ছে একটা বোনস, ওপরের যে হাড়টা রয়েছে সেটাকে বলা হয় ফিমার বোন, নিচের যে হাড়টা রয়েছে সেটা হচ্ছে টিবিয়া, এবং দুটো হাড়ের মধ্যে দেখুন এখানে একটা কার্টিলেজ, একটা 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 কুশন রয়েছে। এই যে জিনিসটা রয়েছে এটাকে বলা হয় আর্টিকুলার কার্টিলেজ। এই আর্টিকুলার কার্টিলেজটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে মসৃণ যদি কোনো জিনিস থাকে সেটা হচ্ছে এটা। মানুষ যেটা সব থেকে মসৃণ জিনিস তৈরি করে সেটাকে বলা হয় টেফলন, এবং সেই মানুষের থেকে টেফলনের থেকেও প্রায় ১০০ থেকে ১০০০ গুণ মসৃণ হচ্ছে এই আর্টিকুলার কার্টিলেজটা। অর্থাৎ কম বয়সে দুটো হাড়ের মধ্যে এই আর্টিকুলার কার্টিলেজটা থাকার জন্য কেউ ছোট বয়সে কেউ যদি ৩ তলা থেকে লাফিয়েও পড়ে তাহলে তার হয়তো হাঁটুতে কোনো সমস্যা নাও হতে পারে, কারণ এটা হচ্ছে শক অ্যাবজর্ব করে নেয়। আর্টিকুলার কার্টিলেজটার কাজ হচ্ছে শক অ্যাবজর্ব করে নেয়। কিন্তু প্রকৃতি কি করেছে, এই আর্টিকুলার কার্টিলেজকে কোনো ব্লাড সাপ্লাই দেয়নি, কোনো নার্ভ সাপ্লাই দেয়নি, কোনো লিম্ফয়েড সাপ্লাই কিছুই তার নেই। সে এই জয়েন্টের মধ্যে যে রসটা রয়েছে এই রস থেকে সে তার খাদ্যটা পায়। তাহলে সে বাঁচবেটা কি করে? তাহলে এই এই যদি এই খাদ্যর যদি সমস্যা থেকে যায় তাহলে সে বাঁচবেটা কি করে? তাহলে পরে এই বাঁচার জন্য তার তার দরকার হচ্ছে এই সাইনোভিয়াল ফ্লুইড, অর্থাৎ এই সাইনোভিয়াল যে ভেতরে জয়েন্টের মধ্যে যে যে জয়েন্টের যে রসটা রয়েছে এই রসটাকে ভালোভাবে রাখা, এবং সেটা রাখার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মুভমেন্ট। এই যে মুভমেন্ট, এই যেটা মুভমেন্ট জয়েন্টের মধ্যে যে মুভমেন্টটা হচ্ছে, এই যে মুভমেন্ট, এই যত মুভমেন্ট হবে তত এই এখানে রক্ত এই যে জয়েন্টের মধ্যে যে রসটা অর্থাৎ সাইনোভিয়াল ফ্লুইড তত বেশি তৈরি হবে, এবং আর্টিকুলার কার্টিলেজ সে তার নিউট্রিশনটা পাবে। অর্থাৎ আমাদের এখান থেকে কত যেটা জানতে পারছি আমরা, অর্থাৎ আমাদের জয়েন্টের মুভমেন্টটা দরকার। অর্থাৎ যদি কোনো মানুষ সে যদি ভীষণ অ্যাক্টিভ থাকে, যত বেশি সে অ্যাক্টিভ থাকবে, যত বেশি সে হাঁটাচলা করবে, যত হাঁটুটাকে সে জয়েন্টটাকে সে নিজেকে অ্যাক্টিভ রাখবে, তত তার কার্টিলেজ ভালো থাকবে। এই কারণে যারা স্পোর্টস পারসন, যারা অনেক খুব কম বয়সে প্রচুর খেলাধুলা করেছেন, তাদের এই ধরনের সমস্যা অনেক কম হয়।
কি যদি তারা এটাকে একটা স্পোর্টস ছেড়ে দেওয়ার পরও তারা একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাক্টিভিটিটা মেনটেন করেন। কিন্তু অনেকে দেখবেন আমাদের মা বোনেদের ক্ষেত্রে হয়তো কম বয়সে প্রচুর প্রচুর অ্যাক্টিভ ছিলেন। কেউ হয়তো ড্যান্সার ছিলেন, প্রচুর নৃত্য করতেন, কেউ হয়তো জিমনাস্টিক্স করতেন। কিন্তু সংসারের চাপে হঠাৎ করে ওটা বন্ধ করে দিয়েছেন। তার ফলেই তাদের এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের ছেলে-মেয়েদের মধ্যে এই মা বোনেদের ক্ষেত্রে অর্থাৎ ফিমেল পারসনদের ক্ষেত্রে এই হাঁটু ব্যথার সমস্যাটা বেশি হয়। কেন হয়? কারণ তাদের ক্ষেত্রে এই যে স্ত্রী হরমোন যেটা অর্থাৎ ইস্ট্রোজেন, এই ইস্ট্রোজেনের পরিমাণটা এই ৪০ বছর বয়স থেকে আস্তে, আস্তে কমতে, কমতে যখন মেনোপজ অর্থাৎ ঋতুস্রাবটা যখন বন্ধ হয়ে যায় 45 ইয়ার্স এর মধ্যে সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই ফিমেল হরমোনটা কিন্তু শরীরের সমস্ত গঠনের সমস্ত টিস্যুর মানে অর্থাৎ স্ট্রাকচারাল গঠনটাকে মেইনটেইন করার জন্য দায়ী। সেটা যখন শেষ হয়ে যাচ্ছে তখন হাড়গুলি দুর্বল হয়ে যায়, যেটাকে বলে ভঙ্গুরতা, অস্টিওপোরোসিস এবং দুটো হাড়ের মধ্যে যে আর্টিকুলার কার্টিলেজ যেটা আমরা একটু আগে বললাম, সেটা যদি আস্তে, আস্তে ক্ষয়ে যেতে থাকে তার অ্যাক্টিভিটি কমে যাওয়ার জন্য, তার নিউট্রিশন কমে যায়, এটা আস্তে, আস্তে ক্ষয়ে যেতে থাকে যেটাকে বলে জয়েন্ট ক্ষয়ে যাওয়া, হাড়ে ক্ষয়ে যাওয়ার সঙ্গে এই পর্দাটা ক্ষয়ে যাওয়া, এটা যেটা যদি হতে থাকে কন্টিনিউয়াসলি তাহলে দুটো হাড়ে, হাড়ে ঘষা লেগে তার ব্যথা হতে পারে। এইটাকেই বলা হয় যে রোগটা সেটাকে বলা হয় অস্টিও আর্থ্রোসিস। তাহলে আগেকার দিনে বলা হতো এই অস্টিও আর্থ্রোসিসটা রোগটা নাকি বয়স্কদের রোগ। কিন্তু এখন দেখা যাচ্ছে এটা কিন্তু এই হাঁটু ব্যথার সমস্যাটা কিন্তু অনেক আগে থেকে অনেক কম বয়সী মানুষদেরও হচ্ছে। এটা কেন হচ্ছে? একটু আগেই যেটা বললাম যে প্রয়োজনীয়তাটা যে কারণে আমি আর্টিকুলার কার্টিলেজের এই নিউট্রিশনটা দরকার অর্থাৎ এই মুভমেন্টটা আমরা আমাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ আমাদের ছেলে-মেয়ে এবং কম বয়সী মানুষরা কিন্তু কমিয়ে দিয়েছেন। তারা ঘরে বসে তারা পড়াশুনো করে, ঘরে বসে অফিস করে। তারা হাঁটাচলা বেশি করে না বা তারা এখন অনেক বেশি তারা গাড়ি চড়ে এবং যার ফলে তাদের এই অ্যাক্টিভিটি কমে যাওয়ার দরুন তাদের সাইনেবল ফ্লুইড ভালো তৈরি হয় না। আর্টিকুলার কার্টিলেজটা তাড়াতাড়ি ক্ষয়ে যাচ্ছে এবং হাড় দুটো ঘষা লেগে এই সমস্যাটা কিন্তু তাদের কম বয়সে দেখা দিচ্ছে এবং অস্টিওআর্থ্রোসিস। তাহলে এবার আপনি যদি বলেন কি করে আমি বুঝবো যে আমার এই অস্টিওআর্থ্রোসিস হচ্ছে কি হচ্ছে না? এটা খুব ভালো প্রশ্ন। এবারে আমি আসছি সেটা অস্টিওআর্থ্রোসিস দুটো হার্টের অর্থাৎ যেই কার্টিলেজটা যদি ক্ষয়ে যায় তাহলে কি হবে? তাহলে অনেকক্ষণ যদি মানুষ এক জায়গায় বসে থাকে তখন কোনো সমস্যা নেই। কারণ হাড়ে, হাড়ে ঘষা লাগছে না। কিন্তু সে যখনই হাঁটতে শুরু করলো, দুটো হাড়ের মধ্যে যেই কুশনিংটা যেটা শক অ্যাবজর্ব করে অর্থাৎ এই আর্টিকুলার কার্টিলেজ এটা যখন ক্ষয়ে গেছে, সে যখনই হাঁটতে শুরু করলো অনেকক্ষণ বসে থাকার পরে দুটো হাড়ে, হাড়ে ঘষা লাগলো। এই ঘষা লেগে তার ব্যথা শুরু হলো। অর্থাৎ এটাকে আমি খুব সহজ ভাষায় বলি সিনেমা হল সিনড্রোম। অনেকক্ষণ সিনেমা হলে অনেকক্ষণ এক জায়গায় বসে থাকতে হয়। মিনিমাম ২-২.৫ ঘন্টা। কখনো, কখনো আরো বেশি অনেক বড় সিনেমার ক্ষেত্রে অনেক বেশি। এবং যখন অনেকক্ষণ বসে থাকার পরে সে যদি ইন্টারভ্যালের সময় সে উঠে দাঁড়ায়, তখনই যদি তার হাঁটুতে ব্যথা হয়, তাহলে তার বুঝতে হবে এবং তার এই অস্টিওআর্থ্রোসিস হচ্ছে। এবং অনেকক্ষণ বসে থাকার পরে এই যে ব্যথাটা এলো, যে একটু এই ব্যথাটা এলো সঙ্গে, সঙ্গে সে যে হাঁটতে শুরু করলো, এই যে ব্যথাটা এলো এবং সে যদি হাঁটাটা কন্টিনিউ করে কিছুক্ষণ পরে সেটা কমে যাবে। কেন কমে যাবে? কারণ এই হাঁটা ঘষা লাগতে, লাগতে ওই হাড়ে, হাড়ে ঘষা লেগে ওখানে সাইনাল ফ্লুইডটা আরো বেশি তৈরি হলো। যেই তৈরি হওয়াটা চালু হয়ে গেল, তখন দুটো হাড়ের মধ্যে ওই ঘষা লাগার সমস্যাটা একটু কমে গেল। এইজন্য তাহলে কি হচ্ছে? এটাকে বলি আমরা পেইন ফলোইং ইনঅ্যাক্টিভিটি। অর্থাৎ পেশেন্ট যখন ইনঅ্যাক্টিভ রয়েছে, বসে আছে, সেখান থেকে যখন সে অ্যাক্টিভিটি শুরু করলো, তখন ব্যথাটা শুরু হলো এবং কিছুটা হাঁটার পরে ব্যথাটা আবার কমে গেল এবং সে যদি আবার কন্টিনিউ করে অনেকক্ষণ ধরে হাঁটতে থাকে তাহলে তারপর আবার ব্যথাটা আসতে পারে। অর্থাৎ এই কোনো মানুষ তাদের যদি এই ধরনের সমস্যা হয়, বসে থাকলে কোনো ব্যথা নেই। যে সে কাজ শুরু করলো, হাঁটা শুরু করলো, তার ব্যথা এলো এবং সে একটু আবার হাঁটলে পরে ব্যথাটা কমে গেল। সেটা হচ্ছে আর্লি স্টেজ, এই অস্টিওআর্থ্রোসিসের আর্লি স্টেজ। এবং এটা যদি সে নেগলেক্ট করে তাহলে কি হবে? সে হাড়টা ঘষা খেতে, 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 খেতে আর্টিকুলার কার্টিলেজটা সম্পূর্ণ ক্ষয়ে যাবে। তখন ঘষা লেগে যে রসটা তৈরি হবে, তখন তাতে কি হবে? হাঁটুটা ফুলে যাবে। হাঁটুটা তাহলে কেউ আমার কাছে অনেক পেশেন্ট আসে, বলে যে, "ডাক্তারবাবু মাঝে, মাঝে আমার বছরে ২-৩ বারই এরকম হাঁটু ফুলে যায়। তখন আবার ওষুধ খাই, ক্রেপ ব্যান্ডেজ বাঁধি, ওষুধ খেলে আবার কমে যায়। আবার ফুলে যায়।" তার মানে কি বারবার তার হচ্ছে এবং সেটার সে 2nd স্টেজে চলে গেছে। অর্থাৎ আর্টিকুলার কার্টিলেজটা ক্ষয়ে গিয়ে দুটো হাড়ে, হাড়ে ঘষা খেয়ে প্রায়ই তার ওইখানে রস তৈরি হচ্ছে এবং রসটা বেশি অত্যাধিক রস তৈরি হচ্ছে এবং তাতে সেটাকে আমরা পরিভাষায় বলি ইফিউশন, জয়েন্টটা ফুলে যাচ্ছে।
তখন আবার ওষুধপত্র খেলে, ক্রেপ ব্যান্ডেজ বাঁধলে, অ্যাক্টিভিটিটা কমিয়ে দিলে ব্যথা কমে যাচ্ছে। এটা কিন্তু ইফিউশন। এটা সেকেন্ড স্টেজ, অর্থাৎ সে নেগলেক্ট করার ফলে আরেকটু অ্যাডভান্স হয়ে গেছে। এটা যদি আরও সে নেগলেক্ট করে এবং সেটা যদি আর কিছুভাবে কোনো ওষুধ খাচ্ছে না, সে অন্য কোনোভাবে সে কিছু ট্রিটমেন্ট করলো না, তখন কি হবে? তার কন্টিনিউয়াসলি পেইন হবে। সে তখন বসে থাকলেও ব্যথা হবে। সে যখন সে উঠে একটা স্টেপ দিলেও তার ব্যথা হবে। প্রতিটা স্টেপে তার ব্যথা হবে। সে তার কাজ করার ক্ষমতা কর্মক্ষমতা কমে যাবে। সেই স্টেজে কিন্তু তখন সে অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে। তখন তার জয়েন্টটাকে পাল্টানো ছাড়া তার কোনো উপায় নেই। তাহলে এবার আপনি বলবেন, কিভাবে তাহলে এখান থেকে বাঁচা যায়? তাহলে এবার আমি আসছি, যারা ওই মাইল্ড স্টেজে আছেন, যে সমস্ত মানুষ কিন্তু যাদের প্রথমটা যে ফার্স্ট স্টেজ পেন ফলোয়িং ইনঅ্যাক্টিভিটি, অর্থাৎ অনেকক্ষণ বসে থাকছেন, ব্যথা নেই। যেই কাজ শুরু করলেন, হাঁটা শুরু করলেন, ব্যথা শুরু হলো এবং হাঁটতে, হাঁটতে তার ব্যথাটা কমে গেল। অর্থাৎ মাইল্ড স্টেজে আছেন, তারা কিন্তু সতর্ক হবেন। কীরকমভাবে সতর্ক হবেন? তাদের হাঁটুর কাটলেজটাকে ভালো রাখার জন্য তাকে মাসল পাওয়ার বাড়াতে হবে। অর্থাৎ কিছু কোয়াড্রিসেপস এক্সারসাইজ রয়েছে। কোয়াড্রিসেপ এক্সারসাইজের মধ্যে খুব সহজ এক্সারসাইজ যেটা রয়েছে, দুটো হাঁটুর তলাতে একটা বালিশ দিয়ে হাঁটু দিয়ে যদি চেপে রেখে অন্তত ২০ গোনা যায়, পায়ের পাতাটা টেনে রেখে বা হাঁটু দিয়ে চাপবে, পায়ের পাতা টেনে রাখবে। এরকম করে ১, ২, ৩, ৪ করে ২০ গুনবে, ছাড়বে, ২০ গুনবে, ছাড়বে। এই ব্যায়ামটা সে যখনই সময় পাবে করবে। আর এছাড়া হচ্ছে যখন যে বসে আছে, সে বসে থেকে একটা ওয়ার্কিং এক্সারসাইজ আমি বলি, সেটা হচ্ছে দুটো এরকম চেয়ারে বসে, তার একটা চেয়ার লাগবে আর একটা দেওয়াল লাগবে। সে যদি এরকম কোমরের মধ্যে হাত রেখে মাথাটা পিছন দিকে চাপছে, পিঠটাকে পিছনে চাপছে, কনুই দিয়ে পিছনে চাপছে আর পা দুটোকে নিচের দিকে মেঝেতে চাপছে। এরকম চেপে সে কাজের মধ্যেও করতে পারে এবং সে চেপে রেখে নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে চেপে ১, ২, ৩, ৪ করে ১০ গুনলো, ছেড়ে দিল, ১০ গুনলো, ছেড়ে দিল। অর্থাৎ প্রতি ঘন্টায় মিনিমাম ১০ থেকে ২০ বার যদি সে করে, কাজ করতে 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 পারে, এটাকে আমি বলি ওয়ার্কিং এক্সারসাইজ। তাহলে তার মাসলটা অ্যাক্টিভ থাকছে, হাড়গুলো তাহলে তাহলে ওই মাসল অ্যাক্টিভ থাকার ফলে তার সাইনেবল ফ্লুইডটা তৈরি হচ্ছে বারবার করে, হেলদি ফ্লুইডটা কার্টিলেজকে সাপ্লাই করছে এবং কার্টিলেজটা ভালো থাকছে। আর এছাড়া বয়স্ক মানুষদের ক্ষেত্রে আমরা যেটা বলি, হাঁটা ভীষণভাবে দরকার। সে যার যে সমস্যায় থাকুক না কেন, সে যদি নিয়মিত ৩০ থেকে ৪৫ মিনিট সকালে এবং বিকালে সে নিজের সুবিধা মতো যদি হাঁটে, তাহলে কার্টিলেজটা ভালো থাকবে। নিজস্ব কিছু ব্যায়াম আছে, ব্যায়াম করবে, যারা তার অ্যাক্টিভিটির মধ্যে থাকবে। যারা রিটায়ার করছেন তাদেরকে বলি রিটায়ার করার পরও অ্যাক্টিভ থাকবেন। এরা বিভিন্ন যদি দেশে দেখেন, সেই দেশে কিন্তু যারা রিটায়ার করেন, রিটায়ার করার পরে তারা সব প্ল্যান করে রাখেন। রিটায়ার করার পরে একটা নতুন কিছু করবেন এবং তাদেরকে নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে। এই অ্যাক্টিভ যারা রাখেন তারা কিন্তু ভালো থাকবেন। এছাড়া কিছু খাবারের কিছু প্রয়োজন, যারা আমরা মা-বোনেদের ক্ষেত্রে আমরা বললাম যে তাদের ফিমেল হরমোনটা শেষ হয়ে যায় বা মেনোপজের সঙ্গে ফিমেল হরমোন শেষ হয়ে যায়। তাহলে তারা কি করবেন? তাদের জন্য একটা খুব সিম্পল এবং সহজ একটা টিপস বলি। সেটা হচ্ছে আমাদের যে সয়াবিন আছে, সয়াবিন আমাদের মোটা আমাদের যে দানা পাওয়া যায় আর একটা সয়াবিনের ডাল পাওয়া যায়। ডালগুলো খুব ছোট, ছোট, এরকম খুব ছোট, ছোট পাওয়া যায়। ডালটা সহজে সব মানুষ ইউজ করে না, কিন্তু সয়াবিনটা অনেকে ইউজ করেন। সয়াবিন এমনি কমার্শিয়ালি অনেক কোম্পানিও তৈরি করে, তারা রান্নাবান্না করে, তারা ইউজ করে। কিন্তু সয়াবিনের যে ডালটা রয়েছে, সেটার মধ্যে কিন্তু ফাইটোইস্ট্রোজেন রয়েছে, অর্থাৎ অর্থাৎ উদ্ভিদের প্রাণীর থেকে যেমন আমরা বিভিন্ন ইস্ট্রোজেন পাচ্ছি, আমরা শরীর তৈরি করছে, কিন্তু উদ্ভিদের মাধ্যমে উদ্ভিদের যে ইস্ট্রোজেন, যেটাকে বলে ফাইটোইস্ট্রোজেন, এটা কিন্তু খুব প্রচুর পরিমাণে রয়েছে এই সয়াবিনের ডালে। তাহলে আমাদের মা-বোনেরা যাদের এই ৪০ বছর থেকে বয়স পেরিয়ে গেছে, অর্থাৎ মেনোপজের কাছাকাছি চলে যাচ্ছেন, তারা যদি এই সয়াবিনের ডালটা মিনিমাম ৫টা থেকে ৭টা, খুব সহজে এটা বিভিন্ন জায়গাতে পাওয়া যায়, যেকোনো মুদির দোকানে পাওয়া যায়, বাজারে পাওয়া যেতে পারে। ৫টা থেকে ৭টা সয়াবিনের ডাল সকালে ভিজিয়ে রাখবেন, তারা বিকেলবেলা মুড়ির সঙ্গে খেয়ে নেবেন। তাতে কিন্তু প্রচুর পরিমাণে এই ফিমেল হরমোনটা তারা পাচ্ছেন। তারা উদ্ভিদ থেকে যেটা তৈরি হয়, অর্থাৎ ফাইটোইস্ট্রোজেন পাচ্ছেন। তাহলে এটার মাধ্যমে তারা শরীরটাকে ভালো রাখতে পারেন। আর এছাড়া রয়েছে যেকোনো যারা যা করছেন তার সমস্ত তারা অ্যাক্টিভিটি করবেন এবং তার মধ্যে আরও একটা ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে যে ফ্রিল্যান্স ড্যান্সিং, যেটা আপনার বিভিন্ন দেশের বাইরের দেশে আমরা বলা হয় তাই চি এক্সারসাইজ। এটা কিছু না, এটা হচ্ছে ফ্রিল্যান্স ড্যান্সিং। এটা হচ্ছে যে যেকোনোভাবে একটা খুব মৃদু কোনো মিউজিকের সঙ্গে কেউ যদি তার নিজের হাত পা নাড়ায়, নিজের যদি তারা ড্যান্সিং করে, অর্থাৎ নৃত্য নিজের সঙ্গে কয়েকজন বন্ধু বান্ধব মিলে তারা নিজেরা যদি এভাবে যদি এনজয় করে,
তাদের দুটো সুবিধা হয়। এক তো অ্যাক্টিভিটির মাধ্যমে তারা মাসলটাকে কাজ করাচ্ছে, রক্ত চলাচল ভালো হচ্ছে, তাহলে সাইনোভিয়াল ফ্লুইড তৈরি হচ্ছে। আর একটা বিভিন্ন রকম এই নাচের মাধ্যমে শরীরে ব্যালেন্সের তৈরি হয়, ব্যালেন্স। অর্থাৎ বয়সকালে দেখবেন যে অনেকে মানুষের ব্যালেন্সের প্রবলেম হয়, সে সহজে বারবার পড়ে যাওয়ার প্রবণতা হয়। সে যত ওষুধই খাচ্ছে না কেন, সে যদি পড়ে গিয়ে একবার পা পিছলে পড়ে যায়, তাহলে ওই অস্থিভঙ্গুরতা বা অস্টিওআর্থ্রাইটিসের জন্য তার হাড় ভেঙে যেতে পারে। কিন্তু তার এই ব্যালেন্সের যদি অ্যাক্টিভিটিটা তার ভালো থাকে, এই ব্যালেন্সের তার তার সামর্থ্যটা যদি ভালো থাকে, অর্থাৎ পড়ে যাওয়ার প্রবণতাটা সে যদি বন্ধ করতে পারে, তাহলে কিন্তু সে এই পড়ে গিয়ে যে ভেঙে যাওয়ার হাড়ের যে প্রবণতাটা, সেখান থেকে বাঁচা যেতে পারে। অর্থাৎ বিদেশে যে টাইচি এক্সারসাইজ করে, সেটা আমাদের দেশে যে কেউ মানুষ যদি ফ্রিল্যান্স ড্যান্সিং, অর্থাৎ 4-5 জন বন্ধু-বান্ধব, পরিবার নিজেদের একটা একটা নিজেদের মধ্যে যদি এইভাবে একটা উইকেন্ডে যদি করে, তাহলে কিন্তু প্রত্যেক সপ্তাহে তাহলে কিন্তু তারা উপকৃত হবে। আর এছাড়া যে এক্সারসাইজ, সাধারণ এক্সারসাইজ, একটু আমরা আগেই যেটা বললাম মাসল বিল্ডিং এক্সারসাইজ, বিশেষ করে কোয়াড্রিসেপস এবং হ্যামস্ট্রিং, এই দুটো আমাদের হাঁটুর জন্য ইম্পর্টেন্ট। এই কোয়াড্রিসেপস হ্যামস্ট্রিং মাসলটাকে যদি কেউ তৈরি করতে চায়, ভালোভাবে তৈরি করতে পারে, সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে অন্তত 4 দিন 0.5 ঘন্টা থেকে 40 মিনিট সকালে এবং বিকালে কেউ যদি স্পেসিফিক এক্সারসাইজ করে এই মাসলগুলোকে সবল করে দেয়, তাহলে কিন্তু হাঁটুর ওপরে প্রত্যেক প্রেশারটা কমে যায় এবং তার ক্ষেত্রে কিন্তু এই এন্ড স্টেজ আর্থ্রাইটিস, অর্থাৎ লাস্ট মোমেন্টে যেই জয়েন্ট রিপ্লেসমেন্ট ছাড়া তার কোনো গতি থাকছে না, সেখান থেকে সে বাঁচতে পারে। যারা সেকেন্ড স্টেজে চলে যাচ্ছেন, অর্থাৎ প্রথম স্টেজটা পেরিয়ে চলে গেছেন, তারা সেকেন্ড স্টেজে গিয়ে বারবার হাঁটু ফুলে যাচ্ছে, তারা কি করবেন? নিশ্চয়ই তারা যদি তাদেরও সমস্যার সমাধানের ব্যাপার আছে, তাদের হলেই যে সঙ্গে সঙ্গে অপারেশন করতে হবে এরকম কিছু নেই। দেখতে হবে যে তাদের হাঁটুর মুভমেন্টটা, যে বসলে পরে আমরা যখন বসি, চেয়ারে বসি, তখন হাঁটুর সঙ্গে আমাদের লেগের সঙ্গে থাইয়ের অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি। এই 90 ডিগ্রির বেশি যদি যার মুভমেন্ট থাকে, তখনও পর্যন্ত তাকে হাঁটু প্রতিস্থাপন না করলেও চলে। কিন্তু কেউ যদি সেই 90 ডিগ্রি পর্যন্ত মুভমেন্ট না করতে পারছেন, তাদের ক্ষেত্রে হাঁটু পাল্টাতেই হবে। যার ক্ষেত্রে সেটা লাস্ট স্টেজ। এই হাঁটু পাল্টানোর যাদের সমস্যা রয়েছে, যারা হাঁটু পাল্টাতে চান না, তাদের ক্ষেত্রে বলি তাদের কিছু ওষুধ রয়েছে, সেই ওষুধগুলো ব্যবহার করতে পারেন। এবং ফিজিওথেরাপিস্ট যারা আছেন, তাদের ফিজিওথেরাপিস্ট বন্ধুরা, তাদের অনেক রকমের যন্ত্র আছে, সেই যন্ত্রের মাধ্যমে ব্যথা কমানোর, যার আল্ট্রাসাউন্ড থেরাপি, আইএফটি থেরাপি, টেন্স থেরাপি, এগুলোর মাধ্যমে ব্যথা কমানোর জিনিসপত্র দিয়ে সে তার ব্যথা কমিয়ে দিতে পারে। এছাড়া কিছু নার্ভ ব্লক আছে, নার্ভ ব্লক করলে পরে যে হাঁটুর যে সমস্ত গেটগুলো দিয়ে শরীরে ব্যথা ঢোকে, সেই গেটগুলোকে ব্লক করে দেওয়া যায়, যাতে সে ফিজিওথেরাপি করে মাসলটাকে মাসলটাকে পাওয়ারফুল করতে পারে। এইগুলো করলে পরে সে ভালো থাকতে পারে। অথবা যাদের জয়েন্টের রসটা বারবার তৈরি হচ্ছে, তার মানে আর্টিকুলার কার্টিলেজটা সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে, তাদের এই যে রসটা যেটা শুকিয়ে যাচ্ছে, এই রসটাকে আর্টিফিশিয়ালি তৈরি করে জয়েন্টের মধ্যে দিয়ে দেওয়া যায়, যেটাকে বলা হয় ভিসকো সাপ্লিমেন্টেশন। এইটা করে তার সঙ্গে ওই ব্যথা কমার যে গেট ব্লক, যেটা অর্থাৎ ডিস্টাল সোডিয়াম চ্যানেল ব্লক, এটা করে দিলে ব্যথাটা কমে যায়। আর তার সঙ্গে ওজোন থেরাপি করা যেতে পারে। এই ওজোন থেরাপি করলে হাড়ের মধ্যে যে ঘষা খেয়ে তার মধ্যে যে প্রদাহটা হচ্ছে, সেই প্রদাহটা কিন্তু কমে যায়। তখন সে ভালোভাবে ফিজিওথেরাপি ব্যায়াম করে মাসলটা তৈরি করে ফেলতে পারলে, তাহলে হাড়ের ওপরে প্রেশারটা অনেক কমে যায়। অর্থাৎ আমাদের হাঁটু প্রতিস্থাপন ছাড়া, জয়েন্ট রিপ্লেসমেন্ট ছাড়াও আমাদের অনেক কিছু আছে, যার মাধ্যমে আমরা হাঁটু প্রতিস্থাপন থেকে আমরা বাঁচতে পারি। কিন্তু যারা একদম শেষ পর্যায়ে এসছেন, অর্থাৎ প্রথম দুটো অবস্থাকে ভালো গুরুত্ব দেননি, যে কোনোভাবে আমরা সংসারের চাপে বা কাজের চাপে গুরুত্ব দেননি, দেখা যাচ্ছে তার থার্ড স্টেজ, অর্থাৎ একটু আগে যেটা বললাম একদম লাস্ট স্টেজে এসছেন, তার এত ব্যথা, সে দাঁড়াতেই পারছে না, হাঁটতেই পারছে না, তার মুভমেন্ট কমে গেছে, এতটাই মুভমেন্ট কমে গেছে যে তার 90 ডিগ্রি পর্যন্ত মুভমেন্ট আসছে না, তার জয়েন্টটা বেঁকে যাচ্ছে, এতটাই বেঁকে গেছে, তার কাজের হ্যাম্পার হচ্ছে, তখন কিন্তু তাদের জয়েন্ট রিপ্লেসমেন্ট ছাড়া কিন্তু কোনো উপায় থাকে না। কিন্তু জয়েন্ট রিপ্লেসমেন্ট যারা করছেন, তারাও এটা কথাটা মনে রাখুন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই জয়েন্ট রিপ্লেসমেন্টের পরে এই মাসল তৈরির একটা গুরুত্ব আছে। যারা শুধু ভাবছেন যে জয়েন্ট রিপ্লেসমেন্ট করে নিলাম সব সমস্যার সমাধান, তা কিন্তু নয়। সমস্যার সমাধান তখনই হবে যদি মাসলটাকে সমানভাবে, জয়েন্ট রিপ্লেসমেন্টের পরেও মাসলটাকে সমানভাবে শক্তিশালী করতে পারেন। তো এই জিনিসগুলো করলে পরে হাঁটুর ব্যথা থেকে আপনারা মুক্তি পাবেন। নমস্কার। দর্শক বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে এইরকমই কিছু নতুন নতুন তথ্যভিত্তিক অনুষ্ঠান আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর আপনার একটি মূল্যবান শেয়ার
অসংখ্য মানুষের উপকারে লাগবে। বিশিষ্ট চিকিৎসকদের মূল্যবান পরামর্শ পেতে আমাদের হেলথ টিপস চ্যানেলে নজর রাখুন। আমাদের ইউটিউব ও ফেসবুক পেজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করুন।